নমস্কার বন্ধুরা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে টি-20 সিরিজ চলছে তার মধ্যে দুটি ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে এবং তৃতীয় টি-20 ম্যাচ আগামীকাল 30শে জুলাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাতে সেখানে হবে। তিনটি ম্যাচ একই স্টেডিয়ামে হচ্ছে। তো আগামীকালের আগামীকালের ম্যাচে কি ভারতীয় টিমে কোনো বদল হতে চলেছে বা কাউকে বসিয়ে রিজার্ভ বেঞ্চে যারা আছে তাদের কি কোনো সুযোগ দেওয়া হবে? তো এই নিয়ে আজকে আলোচনা করব। যদি প্রথম দুটো ম্যাচ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে ব্যাটিং লাইন আমি যদি আলোচনা করি, সেখানে দেখা যাবে যে যশস্বী জয়সওয়াল তিনি লেফট হ্যান্ডার ওপেনিং ব্যাটসম্যান এবং দুটো ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং আহ, দুটো ম্যাচ মিলিয়ে তিনি প্রথম ম্যাচে 40 রান এবং দ্বিতীয় ম্যাচে 30 রান করেছিলেন এবং দুটো ম্যাচ মিলিয়ে তিনি 70 রান করেছেন। তো এবং তিনি মানে দুর্দান্ত যে স্টার্টিং ভারতীয় ওপেনারদের আশা করা যায় যে একটা অ্যাটাকিং ক্রিকেট খেলবে তিনি এবং যে পাওয়ার প্লের ফায়দাটা তিনি তুলবে সেটা অবশ্যই যশস্বী জয়সওয়াল তিনি সাকসেসফুল হয়েছেন। এবং প্রথম ম্যাচে আমরা দেখেছি জয়সওয়ালের সঙ্গে শুভমান গিল তিনি ওপেন করেছিলেন এবং তিনিও বেশ ভালো খেলেছিলেন। তিনি 16 বলে 34 রান করেছিলেন, অ্যাটাকিং ক্রিকেট খেলেছিলেন। এবং দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি, যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিছুটা অসুস্থ ছিলেন, সেই কারণে তাকে রেস্ট দেওয়া হয়েছে, দিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছে। সঞ্জু স্যামসনকে হতভাগা প্লেয়ার হিসেবে আমরা বলে থাকি যে সঞ্জু স্যামসন তিনি যখনই সুযোগ পান তখনই মোটামুটি ভালো পারফরমেন্স করে, তা সত্ত্বেও তাকে ভারতীয় টিমে খেলানো হয় না। তো কালকেরও তো সঞ্জু স্যামসনের কাছে একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে তিনি সৎ ব্যবহার করতে পারলেন না। আপনার প্রথম বলেই তিনি আউট হয়ে যান, যার ফলে তার কাছে একটা সুযোগ এসেছিল যে ওয়ার্ল্ড কাপে তিনি রিজার্ভ বেঞ্চে তাকে বসে থাকতে হয়েছে, একটাও ম্যাচ তিনি খেলার সুযোগ পায়নি। সবাই আশা করছেন যে সঞ্জু স্যামসন সুযোগ পেলে তিনি তার যে খেলার ধরন, যে মান তিনি দেখিয়ে দেবেন, কিন্তু কালকের ম্যাচে সঞ্জু স্যামসন কিছু করতে পারলেন না, আর একটা সুযোগ তিনি নষ্ট করে দিলেন। তো কালকের ম্যাচে সঞ্জু স্যামসন সুযোগ পাবে কি পাবে না সেটা এখন দেখার বিষয়। শুভমান গিল যে তিনি কিছুটা অসুস্থ ছিলেন, তিনি এখন সুস্থ হয়েছেন কিনা সেটাও দেখার বিষয় আছে। যদি সুস্থ হয়ে যান তাহলে সঞ্জু স্যামসনকে অবশ্যই ইলেভেনে জায়গা পাবে না, যে শুভমান গিল ফের প্লেইং ইলেভেনে জায়গা পাবে। তো দ্বিতীয়ত ওয়ান ডাউনে যদি দেখি আমরা, সূর্য কুমার যাদব তিনি ক্যাপ্টেন এবং তিনি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি হায়েস্ট রান স্কোরার এখনো পর্যন্ত দুটো ম্যাচের মধ্যে। তো তিনি প্রথম ম্যাচে 58 রান করেছিলেন, 58 রান, এবং দ্বিতীয় ম্যাচে তিনি করেছিলেন 26 রান। তো সূর্যকুমারকে আমরা অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে দেখি এবং তিনি 4 ছক্কার বন্যা বইয়ে দেন। সেই ক্যাপ্টেন হওয়ার পরেও তার মধ্যে সেইটা আছে, তিনি অ্যাটাকিং ক্রিকেট নিয়ে কোনো কথা বলার নেই। এবং তারপরে ঋষভ পান্তকে যদি আমরা দেখি, তিনি প্রথম ম্যাচে 49 রান করেছিলেন এবং প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম তিনি যখন প্রথমে ক্রিচে আসেন তখন তিনি প্রথম শুরু করেছিলেন, বেশ টুকটুক করে খেলছিলেন। তারপরে আস্তে আস্তে তিনি তার স্ট্রাইক রেটটা বাড়ানোর চেষ্টা করেন এবং 49 রান করে তিনি আউট হন। তো দ্বিতীয় ম্যাচেও তিনি খেলেছিলেন এবং দুটো ম্যাচ মিলে তিনি দ্বিতীয় ম্যাচে তিনি 2 রান করেছিলেন। তো দুটো ম্যাচ মিলে তার 51 রান। তারপরে যদি দেখি আবার রিঙ্কু সিং প্রথম ম্যাচে তিনি বেশি সুযোগ পায়নি, তার বেশি বল খেলার সুযোগ হয়নি। যে 19তম ওভারে তিনি তিনি ব্যাটিং করতে আসেন এবং সেই সময় যে পরিস্থিতি, যে তাকে মাঠে এসে তাকে মানে 4 ছক্কা মারতে হবে, তো সেই হিসেবে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবং পারেননি। এবং দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাটিং করার সুযোগও হয়। তো রিঙ্কু সিং অবশ্যই টিমে থাকবে। এবং তারপরে দেখি যে রিয়ান পরাগও প্রথম ম্যাচে তার ব্যাটিং করার সুযোগ হয়েছিল, কিন্তু তিনিও বিফল হয়েছেন, তিনি কিছু করতে পারলেন না, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি। তো এবং রিয়ান পরাগের মধ্যে একটা দেখা যায় যে তিনি অলরাউন্ডার হিসেবে এই সিরিজে তিনি খেলছেন, তাকে বোলিং করানো হচ্ছে। প্রথম ম্যাচে তাকে 1.2 ওভার বোলিং করানো হয়েছিল এবং সেখানে তিনি 3 উইকেট নিয়েছিলেন। এবং দ্বিতীয় ম্যাচে দেখা যাবে যে তাকে পুরো 4 ওভার বোলিং করানো হয়েছে। তো 4 ওভার বোলিং করে তিনি 34 রান দিয়ে কোনো উইকেট অবশ্যই পাননি। একটা অলরাউন্ডার হিসেবে তাকে নতুন করে তুলে ধরা হচ্ছে। তো এটা কতটা সফল হবে সে পরবর্তী সিরিজ বা পরবর্তী ম্যাচগুলোতে বোঝা যাবে। বোলিং লাইনে আমরা আসি যদি,
তাহলে দেখি রবি বিষ্ণয় তিনি দুটো ম্যাচে 4টে উইকেট নিয়েছেন, 8 ওভার বোলিং করেছেন। এবং রবি বিষ্ণয় নিয়ে বেশি কথা বলার নাই, কারণ তিনি একদম আউটস্ট্যান্ডিং বোলার, এবং তিনি যখন যখন সুযোগ পেয়েছেন তখন তখন তিনি সেই সুযোগটাকে সৎভাবে কাজে লাগিয়েছেন, এবং তিনি এখন টি-20 টিমে প্রতিনিয়ত তিনি খেলছেন এবং সুযোগও পাচ্ছেন। তো রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পরে যদি প্রথম টি-20 প্লেইং ইলেভেনের মধ্যে যদি দুজন স্পিনারকে আমরা রাখি, তাহলে কুলদীপ যাদব তো অবশ্যই সুযোগ পাবেন, এবং অক্ষর প্যাটেলও সুযোগ পাবেন, কারণ তিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত, তিনি ব্যাটিংটাও ভালো করে থাকেন। তো আর ব্যাকআপ হিসেবে রবি বিষ্ণয় তো অবশ্যই থাকবে। যদি কুলদীপ যাদব টি-20 থেকে ফিরে আসে, তাহলে রবি বিষ্ণয়ের জায়গা হয়তো হবে না, কিন্তু তিনি ব্যাকআপ হিসেবে থাকবেন। তো নেক্সট বোলার যদি আমরা ধরি আর্শদীপ সিং তিনি দুটি ম্যাচে 6 ওভার বোলিং করেছেন, করে তিনি 4 উইকেট নিয়েছেন। আর্শদীপ নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তিনি মানে দুর্দান্ত বোলিং করছেন, এবং ফাস্ট বোলিং এর যে দরকার সেইটা তিনি আহ, ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যে একটা ফাস্ট বোলার কাছ থেকে যে এক্সপেক্ট করেন যে আমার এই দরকার, সেই আর্শদীপ সিং সেইগুলো ফিল আপ করছেন। এবং পরবর্তী কি মোহাম্মদ সিরাজের কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। আইপিএল থেকে তার ফর্ম একেবারে খুব বাজেভাবে যাচ্ছে। তিনি আইপিএলেও প্রচুর মার খান এবং তেমন উইকেটও নিতে পারেনি। ওয়ার্ল্ড কাপে দেখা গেছে যে ইউএসএ যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, তখন সেই সময় তাকে সুযোগ দেওয়া হয়েছিল, তো তিনিও তেমন কিছু করতে পারেননি। এবং পরবর্তীতে যখন ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ চলে যায়, তখন তাকে বসিয়ে কুলদীপ যাদবকে খেলানো হয়। এবং এখানেও দেখা যাচ্ছে তিনি 6 ওভার বোলিং করেছেন, মাত্র 1টি উইকেট, এবং সে একেবারে সেই পুরাতন মোহাম্মদ সিরাজকে আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে কি কোনো কিছু প্রবলেম আছে কি, সেই রকম রিদমে সিরাজ নেই, কি অসুবিধা আছে সেটা এখন কিছু বোঝা যাচ্ছে না। যে সিরাজ এইরকম ধরনের ফাস্ট বোলার, স্ট্রাইকিং বোলার হয়ে এইরকম যদি পারফরমেন্স করে, তাহলে এটা ভাবার বিষয় আছে। কারণ বুমরা যখন ফিরে ফিরে আসবে, তখন সিরাজকে নিয়ে ফির দুবার করে ভাবতে হবে যে সে আরো ইয়ংস্টার যারা আছে, আবেশ খান থেকে শুরু করে খলিল আহমেদ, এরা এখন টি-20 ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে। তো সিরাজ যদি এইরকম ধরনের পারফরমেন্স করতে থাকে, তাহলে প্লেইং ইলেভেনে আগামীতে তাকে প্লেইং ইলেভেনের জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো এবার আর আর যদি বোলার দেখি আমরা, রিয়ান পরাগ রিয়ান পরাগ রিয়ান পরাগ সম্পর্কে তো বলে দিলাম যে তিনি দুটো ম্যাচে 3টে উইকেট নিয়েছে 2টি ম্যাচে, এবং তাকে একটি নতুন অলরাউন্ডার হিসেবে তাকে অবতীর্ণ করা হচ্ছে। সেটা নতুন কোচ গৌতম গম্ভীরের প্ল্যান হয়তো এটা হবে যে ভারতীয় টিমে অলরাউন্ডারের যে কমি, সেই আরো বেশি করে অলরাউন্ডার চাই টিমে, যার ফলে রিয়ান পরাগ একটু ভালো মানে স্পিন বল করতে পারে, সেই হিসেবে তাকে নতুন করে অলরাউন্ডার হিসেবে অবতীর্ণ করা হচ্ছে। এটা কতটা সাকসেসফুল হবে সেটা পরবর্তীতে জানা যাবে। হার্দিক পান্ডিয়াকে হয়তো বলা হচ্ছে, হার্দিক পান্ডিয়া তিনি টি-20-তে প্লেইং ইলেভেনে তার জায়গা পাকা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই এই সিরিজে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে সেভাবে বোলিং করতে দেওয়া হয়নি। এটা হয়তো প্ল্যান হয়ে থাকে যে হার্দিক পান্ডিয়া আমাদের প্লেইং ইলেভেনে তিনি অবশ্যই আছেন, তাকে আমরা একটু অন্যভাবে ইউজ করতে চাই, যে তাকে বেশি ইউজ করব না, তাকে তার বদলে যে রিয়ান পরাগকে আমরা ইউজ করতে চাই, সেই হিসেবে হয়তো কোনো ক্যাপ্টেন এবং কোচের মধ্যে সে প্ল্যানটা আছে যে হার্দিক পান্ডিয়াকে বেশি বোলিং না দিয়ে তার ভাগের যে ওভারগুলো, সেই ওভারগুলো যদি আমরা রিয়ান পরাগকে পার্ট টাইম বোলার হিসেবে তাকে যদি ব্যবহার করি, সে কিছুটা শিখতেও পারবে, এবং তিনি রিয়ান পরাগ কেমন বল করতে পারেন সেটাও দেখা যাবে। তো তাকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে হয়তো, সেই জন্য হার্দিক পান্ডিয়াকে সেভাবে বোলিং করতে দেওয়া হয়নি। এবং যদি আমরা দেখি কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়া মাত্র দু ওভার বোলিং করানো হয়েছে। দ্বিতীয় টি-20 ম্যাচে হার্দিক পান্ডিয়াকে মাত্র 2 ওভার বোলিং করতে দেওয়া হয়েছে, এবং একদম পুরো 13তম ওভার থেকে তার বোলিং শুরু করানো হয়। তো এর মধ্যে হয়তো কোনো একটা প্ল্যান আছে যে হার্দিক পান্ডিয়া, তো তিনি পরীক্ষিত একজন অলরাউন্ডার, সে নিয়ে নতুন করে কোনো ভাবার নেই।
তার তার ভাগের যে ওভার, যার কোটার ওভার, যে 4 ওভার তিনি বোলিং করেন, সেই 4 ওভারের বদলে তার 2 ওভার কেটে যদি রিয়ান পরাগকে দেওয়া হয়, যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই রিয়ান পরাগ কেমন বোলিং করেন, সেই হিসেবে একটা প্ল্যান হিসেবে হয়তো হার্দিক পান্ডিয়ার ওভার কাটা হয়ে বোলিং হিসেবে তাকে ইউজ করা হচ্ছে না, এটা হয়তো একটা প্ল্যান হতে পারে। তো সিরাজ সম্পর্কে বলে দিলাম যে সিরাজকে আরো ভালো পারফরমেন্স করতে হবে। যে সিরাজের পারফরমেন্স গত আইপিএল থেকে দেখা যাচ্ছে তিনি একদম পুরো ডাউনে চলছে। যে বিশ্বকাপে 50 ওভার বিশ্বকাপে যে সিরাজকে আমরা পেয়েছিলাম যে দুর্দান্ত বোলিং করতে, সেই সিরাজকে এখন আর পাওয়া যাচ্ছে না। এবং টেস্ট সিরিজেও দেখা দেখা গিয়েছিল যে সিরাজ দুর্দান্ত বোলিং করেছিলেন, এবং পিএল এ তাকে সেই রকম ভাবে, সেই রকম পুরাতন সিরাজ, সেই রকম রিদমে নেই, সেই রকম সিরাজকে আমরা পাইনি। তো এবং ওয়ার্ল্ড কাপেও দেখা গেছে সেই রকম ভাবে তিনি পারফরমেন্স করতে পারে না। এবং আহ, এই এই টি-20 সিরিজেও দেখা যাচ্ছে সিরাজ সেরকম রিদমে নেই, তিনি সেরকম লাইন আর লেন্থ একেবারে গুলিয়ে ফেলছেন, এবং মার খাচ্ছে, ভালোই মার খাচ্ছেন তিনি, এবং পারফরমেন্স একেবারে একেবারে বাজে যেটা বলা যায়। তো কালকেরকার ম্যাচ নিয়ে যদি আলোচনা করি, মানে কে সুযোগ পেতে পারেন, কে বাদ যেতে পারেন। তো কালকেরকার ম্যাচ যদি ওপেনিং এ যদি এসএসসি জয়সওয়াল অবশ্যই খেলবেন, এবং আহ, যদি শুভমান গিল ফিট থাকেন, বা তার যে অসুস্থতা ছিল সেটা যদি তিনি ঠিক হয়ে যান, তাহলে সঞ্জু স্যামসনের জায়গায় তাকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে, বা সঞ্জু স্যামসনকে আরেকটা ম্যাচ হয়তো সুযোগ দেওয়া যেতে পারে, দেখা যাক কি করতে পারেন তিনি। সঞ্জু স্যামসন তিনি ভালো পারফর্মার, এটা তো অবশ্যই, কিন্তু তার কাছে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো তাকে সৎ ব্যবহার করতে হবে, না হলে তাকে এই মানে সারা জীবন রিজার্ভ বেঞ্চে বসে 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 তাকে যেতেই হবে, বসে থাকতেই হবে রিজার্ভ বেঞ্চে। তো যখন যখন সুযোগ আসবে সেই সুযোগগুলোকে তাকে সৎ ব্যবহার করতেই হবে। কালকের একটা সুযোগ ছিল, তিনি কিছু করতে পারলেন না। তো যখনই সুযোগ আসবে সেই সুযোগটাকে তাকে সৎ ব্যবহার করতে হবে, না হলে টিমের জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। তো ওয়ান ডাউনে যদি আমরা দেখি ঋষভ পান্ত বা ঋষভ পান্তকেও বসিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে। আর ঋষভ পান্ত দুটো ম্যাচ খেলেছে এবং মোটামুটি তার পারফরমেন্স ঠিক আছে। তো প্রথম ম্যাচে তিনি ভালো খেলেছিলেন, দ্বিতীয় ম্যাচে শর্ট ম্যাচ হয়ে গেছিল, ছোট হয়ে যাওয়ার ফলে। তো তেমন পান্তকে বসিয়ে সঞ্জু স্যামসনকে উইকেট কিপার হিসেবে ও দেখা যেতে পারে, এবং সূর্যকুমার যাদব অবশ্যই থাকছেন। এবং 5 নম্বরে আমরা যদি দেখি হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়াকে হয়তো কালকের ম্যাচে হয়তো রেস্ট দেওয়া যেতে পারে। তো হার্দিক পান্ডিয়ার জায়গায় যদি আমরা দেখি আহ, ওয়াশিংটন সুন্দরকে, তিনি স্পিন বোলার, তাকে হয়তো সুযোগ সুযোগ দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়ার জায়গায়। এবং 5 নম্বরে রিঙ্কু সিং, এবং 6-এ রিয়ান পরাগ অবশ্যই থাকছেন, রিঙ্কু সিং, রিয়ান পরাগ অবশ্যই থাকবেন। এবং তারপরে যদি আমরা দেখি অক্ষর প্যাটেল অবশ্যই থাকবেন। এবং তারপর ওয়াশিংটন সুন্দর, এর জায়গায় হার্দিক পান্ডিয়ার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া দেওয়া যেতে পারে, বা অক্ষর প্যাটেলের জায়গায় অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকেও সুযোগ দেওয়া যেতে পারে। তো এগুলো এখন দেখার বিষয় যে কি হয়। আর আমার মতে যে মোহাম্মদ সিরাজকে হয়তো কালকেরকার ম্যাচে রেস্ট দেওয়া যেতে পারে, যে তার বদলে খলিল আহমেদকে খেলানো যেতে পারে। তো কালকেরকার প্লেইং